বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, এমনটা জানিয়ে তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশ। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নামে নেতাকর্মীর ঢল, থেমে থেমে চলে স্লোগান। বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতারা, হুঁশিয়ারি দেন ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। ঘোষণা আসে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে যোগ দেওয়ার। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় জাতি। নির্বাচনের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান, এমন প্রত্যাশাও তার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বলেন, শুধু যোগ্য নেতৃত্বই পারবে আগামীর দেশকে বদলে দিতে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন। সুতরাং আসল কথা বলার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান আরো বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তব ধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। এছাড়াও ছাত্র দলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন, তার সঙ্গে যুক্ত হচ্ছি সমাবেশের সবশেষ খবরাখবর জানতে। আনোয়ার, একটু জানাই, আপনার আশেপাশে মিছিল হচ্ছে, আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন জানি না। আজকে তারেক রহমানের বক্তব্যের পর কি নির্দেশনা পেলেন নেতাকর্মী যারা আছেন আজকে, একটু জানাবেন। আপনি যেটি বলছিলেন সেটি আসলে কারণ এখনো এখানে ছাত্রনেতারা আছেন, তারা আসলে স্লোগান মুখর এখনো আছে। আর যে কথাটি বলতে যাই যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে আজকের যে বার্তা সেটি যদি এক কথাই বলি তাহলে তিনি বলার চেষ্টা করছেন যে তরুণ ভোটার, অর্থাৎ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা উনি আনুমানিক বলেছেন যে প্রায় 4 কোটি তরুণ ভোটার। এই ভোটারদেরকে এক কথায় ধানের শীষে ভোট দেওয়ার যে আহ্বান, উদ্বুদ্ধ করা, এটি এই ছাত্র দলকে এক ধরনের দায়িত্ব দেওয়া, এমন একটা বার্তা কিন্তু তিনি আজকে এই সমাবেশ থেকে দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে এই তরুণরাই আগামীর বাংলাদেশ, এটি হচ্ছে তার মূল কথা। এবং তরুণদেরকে, তরুণ শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, এমন কিছু ফিরিস্তিও কিন্তু তার বক্তব্যে তিনি তুলে এনেছেন। অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ যেমন গড়বে, ঠিক তেমনিভাবে যে এই যে শ্রমনির্ভর যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আসলে বিএনপি যেতে চায় তরুণদেরকে সাথে নিয়ে। এই কথাগুলি মূলত তিনি আসলে বলার চেষ্টা করেছেন। এবং মোটা দাগে তিনি বলেছেন যে এদেশের তরুণরা সুশাসন চায়। এই যে প্রতিহিংসার রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতি থেকে আসলে বের হয়ে এসে এই তরুণদেরকেই এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে আসতে পারে। এবং তিনি আরও কিছু বিষয় এখানে নিয়ে এসেছেন, সেটি যদি আমি বলি তাহলে বলতে হবে যে অর্থাৎ পতিত সরকারের সময় বা আওয়ামী লীগের সময়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে এক ধরনের নৈরাজ্য ছিল, সেই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপত্তার জায়গা এবং সেখানে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, শিক্ষার পরিবেশ যে তৈরি করা, সেটিও এই বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় আসবে তখন তারা আসলে ব্যবস্থা করবে। এমনই কিছু বিষয় আজকে আসলে মূলত আমরা দেখেছি যে তারেক রহমান আজকের এই যে ছাত্র দলের যে সমাবেশ, ছাত্র সমাবেশ, সেখানে তিনি আসলে তুলে এনেছেন। তিনি যে খুব বেশি যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে কথাবার্তা বলা, সেটি আজকের বক্তব্যে আমরা আসলে সেটি লক্ষ্য করিনি। তিনি আসলে সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই তরুণদেরকে সামনে নিয়ে, তরুণদেরকে সাথে নিয়ে তারা আসলে রাজনীতি করতে চায়। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রশ্নটি সামনে এসেছে। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণার অনুষ্ঠান চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে বক্তব্য রাখছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে।
কোথায় কোথায় বাংলা ঝড়, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এনসিপি এনসিপি। ধন্যবাদ আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রার কমিটির সম্মানিত আহ্বায়ক সার্জিস আলম, দলনেতা সার্জিস আলম। বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন আরেক যুগে এসেছিলাম, কিন্তু অধিকার পাইনি। 23 বছরের পাকিস্তান আমলে ছিলাম, অধিকার পাইনি। 54 বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম, অধিকার পাইনি। আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। 1 বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল, তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে, অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি, আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি। আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই, ওই 72-এ যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল, যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের যে লড়াই, এই লড়াই শুধু 24-এর জন্য লড়াই না। ওই 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে, তার পিছনের প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি। ওই শাপলা চত্বরে 13 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের পিছনে যারা কাজ করেছিল, সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। ইনশাআল্লাহ
আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকের এই শহীদ মিনার যেন সেই 3 আগস্টের কথা মনে করিয়ে দেয়। আর আমরা অপেক্ষা করছি সেই ঐতিহাসিক নতুন বাংলাদেশের ইশতেহারের জন্য। একটু পরেই সেটি ঘোষণা হবে। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বারবার কারা নির্যাতিত নেতা, ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদক, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব, গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দী জননেতা আক্তার হোসেন। জননেতা আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, গত বছর 3 আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে উপস্থিত থাকার ভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি হৃদয় দিয়ে অনুভব করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিছক কোনো জনসমাগম ছিল না। বাংলাদেশের লাখো কোটি মানুষের শোক, দ্রোহ এবং শপথের সম্মিলন ছিল গত বছরের সমাবেশ। ভাইরা আমার, 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন, যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। ভাইরা আমার, নতুন যে প্রজন্মের জন্ম নিয়েছে, যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি, আমরা নিজেরা নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে বদ্ধপরিকর। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক। সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় যে কর্তৃত্ব দেখেছে, যে ফ্যাসিবাদী আচরণ দেখেছে,
প্রশাসনের যে দলীয়করণ দেখেছে, সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না। ভাইরা আমার, মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। ভাইরা আমার, মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশনে গেছি। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোন কাগুজে বাঘে আমরা পরিণত হতে দেব না। ভাইরা আমার, সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষিত হবে, সেই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের সকল নেতাকর্মী, আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং, আমাদের ছাত্র ভাইরা, বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা, সকলকে সজাগ থাকার আহ্বান রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা আক্তার হোসেন। সংগ্রামী উপস্থিতি, দেশ গড়ার নতুন ইশতেহার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই যে আয়োজন, আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ করে আজকে আমাদের যে আয়োজনে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার ঘোষণা করবেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের এক দফার ঘোষক, এই শহীদ মিনারের 3 আগস্ট এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা। দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সমাবেশ, এখন ইশতেহার ঘোষণা হবে, কেউ দাঁড়াবেন না, সবাই নীরবে যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। এখনই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। মঞ্চের সামনে পিছনে যারাই আছেন, আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে উপস্থিত জনতা, সবাই বসে পড়ুন, মঞ্চের পিছনেও কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাবৃন্দ এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 3রা আগস্ট
আমাদের 1 বছর পার হচ্ছে এই 3রা আগস্টে। ঠিক 1 বছর আগে, ঠিক 365 দিন আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম। আপনাদের সহ বাংলাদেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে। এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক 1 দফা। এই ঐতিহাসিক 1 দফা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, কোনো দলের পক্ষ থেকে নয়, কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। সেই দিন 1 দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। ফলে 1 দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা। আমাদের এই 1 দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। 1/11-এর সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আপনারা এই ইতিহাস সবই জানেন, আমি পুনরাবৃত্তি করব না। আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই। বাংলাদেশের ছাত্ররা 9 দফা ঘোষণা করেছিল, কিন্তু আমরা দেখেছি এই 9 দফা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এই ফ্যাসিস্ট সরকারই খুনের দায়ে দায়ী ছিল। ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব নিয়ে তারা 1 দফা ঘোষণা করেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি যে ফ্যাসিবাদী বন্দোবস্তের যে ক্ষমতার স্তম্ভ ছিল, যেই দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল, যেই লুটেরা অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে। আমরা পারি নাই যেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারি নাই সেনাবাহিনী সহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 1 বছর আগে 1 দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়, আমাদের নারীরা, আমাদের প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের সর্বোপরি শহীদ হয়েছে যে সকল ভাই ও বোনেরা, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধারা এবং বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, তাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি আনুষ্ঠানিকভাবে। এ বক্তব্য একটু দীর্ঘ হবে,
আপনারা মনোযোগের সহিত শুনবেন। আমরা ভবিষ্যতে কি রাজনীতি করব, আমরা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই, তার রূপকল্প আছে আজকের এই বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই, বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। গত 1 বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রিয় বাংলাদেশ, হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি। ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু 1972 সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন, দুর্নীতি, দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা। বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ। তারপরে রাষ্ট্র গঠনের নানা চড়াই উতরাই পেরোলেও স্বাধীনতার 5 দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্ববাসী দুর্নীতি, অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র শ্রমিক জনতার বিপুল গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায়। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, চায়ের টঙের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা। আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম, আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ, অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইস্তেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান
একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, 1971-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, আমরা পিলখানা হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাইয়ের জাতীয় ঐক্য, হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব। আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। জনসেবাই হবে তাদের মূল মন্ত্র। একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্বপরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ও ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব। আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে। এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব। মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে আমরা বিচারক, আদালতের সংখ্যা বাড়াবো। আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে এক আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন, এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব। কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকীকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ, বদলি, পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব। আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব। আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণের বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব। সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে
হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব। সমাজে শিক্ষায় সমাজে দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব। আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। আমরা ঔপনিবেশিক আমলের 1861 ও 1898 সালের পুলিশ আইন যুগোপযোগী করব। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। গ্রেফতারকারীর উপর পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানানো হবে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে, এতে শহরগুলোর ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব। আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব, যা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে। আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুগোপযোগী এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয়, রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয়, সেটা নিশ্চিত করব। আমরা নিশ্চিত করব গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়াসে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবারিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব। আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন, গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব, ফলে নাগরিকের হেলথ কার্ড, হেলথ আইডি থাকবে, সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব। আমরা জাতীয় ইউএচআর এর সঙ্গে সমন্বিত করব যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটিতে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে। আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন, ক্যারিয়ারে অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি, নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ নারী বান্ধব পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব। আমরা জনপদের মানুষের জন্য নতুন ও কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠা করব। আমাদের 10 নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষানীতি। আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। শিক্ষা পণ্য নয়, অধিকার। বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা।
আমাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে। শিক্ষার ভিত্তি দৃঢ় করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা। আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব। কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব, যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয়। আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গতি রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। আমাদের 11 নম্বর দফাটি হচ্ছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর ও দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে 50 বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব। এসব প্রকল্পের আওতায় অ্যারোনটিক্স, মহাকাশ গবেষণা, সিগন্যাল ইন্টেলিজেন্স, রেডার প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি বিষয়ক বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগিতা স্থাপন ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে। কম্পিউটেশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং ক্লাস্টার তৈরি করব। বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট ও মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সকল প্রকার অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের 12তম দফাটি হচ্ছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব। আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত, হরিজন, তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। আপনি আমাদের সাথে সঙ্গে সঙ্গে আপনিও শুনছিলেন নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণাপত্র। ইশতেহারের যে ঘোষণাপত্র, সোহরাব হাসান, আপনি যদি আমাকে শুনে থাকেন, যে ঘোষণাপত্র এখন পর্যন্ত শোনা গেল 12টার মতো বোধহয় আমরা শুনতে পেলাম, কি পেলেন, কেমন মনে হচ্ছে? না, প্রথমত হচ্ছে এটি তো তাদের নির্বাচনী ইশতেহার। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছিল। রাইট, জি। নির্বাচন হবে বা যখনই হোক, আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে এই একটি কর্মসূচি, নীতি পরিকল্পনা ঘোষণা করেছে এবং সেই সঙ্গে নতুন বন্দোবস্ত বলছে। কিন্তু কতটা নতুন সে ব্যাপারে তো দ্বিধাদ্বন্দ্ব আছে, কেননা এটি অন্যান্য রাজনৈতিক দলও তাদের নীতি পরিকল্পনা বা কর্মসূচির ক্ষেত্রে এইসব কি বলে খুব ভালো ভালো কথা বলে থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে? শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কথা বলছে, গবেষণার কথা বলেছে, সব ধর্মের জাতির মানুষ যাতে স্বাধীনতা পায়, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, ধর্মীয় রীতিনীতি, আচার আচরণ স্বাধীনভাবে করতে পারে, সে কথা বলা হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থা অর্থাৎ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যাতে পুনরাবির্ভাব না ঘটে সে ব্যাপারে জবাবদিহি, যে কথাটি
সব রাজনৈতিক দল বলে, এরাও বলেছেন যে জবাবদিহি এবং স্বচ্ছতা, শাসন পরিচালনার ক্ষেত্রে জবাবদিহি, স্বচ্ছতা। তবে এখানে একটি বলবো যে এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির তাদের এক ধরনের বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়েছে। শাসন ব্যবস্থা বা শাসন কাঠামোটি শুধু ঢাকায় কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে তারা এটি স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছে। গ্রাম পার্লামেন্ট বলেছে। এখন সেই গ্রাম পার্লামেন্ট কেমন হবে, এই অভিজ্ঞতা তো আমাদের এখানে নেই। সেটি একটু দেখার বিষয়ে তারা কিভাবে করে, এটা বিস্তারিত জানতে হবে। তবে আমরা জিয়াউর রহমানের শাসন আমলে গ্রাম সরকারের কথা শুনেছি, পরবর্তীকালে সেই গ্রাম সরকার বাতিল করা হয়েছে। যে হোসেন মোহাম্মদ এরশাদও গ্রামকে কেন্দ্র করে নানা কিছু করতে চেয়েছে, পরবর্তীকালে সেটিও বাতিল হয়েছে। আসলে আমাদের যে প্রশাসনিক কাঠামো, সেই কাঠামোটা কতটা বিকেন্দ্রীকরণ করা যায়, এটি শুধু সেখানে একটি একদম পরিষ্কার। মানে আমার মনে হয় বিরতিতে আপনার মন্তব্য শুনলাম, আরো অনেকগুলো ডিক্লারেশন আছে ওদের, 24টা। তো এখন আবারও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের ইশতেহার ঘোষণা শুরু করেছেন নামাজের আজানের বিরতির পরে। আমরা আবার চলে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শহীদ মিনারে যাচ্ছি আবার এনসিপির ইশতেহার ঘোষণায়। আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে সিন্ডিকেটের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না, অলিগার্ক শ্রেণীর প্রভাব ধ্বংস করা হবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে। আমরা উন্নয়নকে শুধু জিডিপির সংখ্যা দিয়ে পরিমাপ করব না, নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেট এসব মৌলিক সেবা এবং সেবার মান ও প্রাণ প্রকৃতি পরিবেশের সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড। আমরা বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা, শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব। পথ শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য আমরা পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কর কাঠামোর ন্যায্য সংস্কারের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবো এবং সুষম উন্নয়ন নিশ্চিত করব। মধ্যম আয়ের ফাঁদ ও চতুর্থ শিল্প বিপ্লবের তথ্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা আমরা প্রণয়ন করব একটি দূরদর্শী ও সমন্বিত পরিকল্পনা। আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করব। বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিব ঋণ খেলাপি রোধে একক ক্রেডিট আইডি সহ ন্যাশনাল ক্রেডিট রেটিং সিস্টেম চালু করতে। পুঁজিবাজার সংস্কার এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করব এবং এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করব। আমাদের 15তম দফাটি হচ্ছে তারুণ্য কর্মসংস্থান। আজ বাংলাদেশে প্রায় 30 লাখ বেকার, এদের প্রতি 3 জনেই 2 জন তরুণ। সকল কর্মক্ষম নাগরিকের জন্য দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা রপ্তানিমুখ শ্রমঘন শিল্পের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলব। কর্মক্ষেত্রে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষা জীবনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত ইন্টার্নশিপ সুযোগের সম্প্রসারণ করব। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস, দুর্নীতি, সুপারিশ ও স্বজনপ্রীতি সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং গ্রেড ভিত্তিক সমন্বিত পরীক্ষা ব্যবস্থা চালু করব। আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক পরিবেশ তৈরি করব। আমরা জেলা ভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক হাব গড়ে তুলব। পেমেন্ট প্ল্যাটফর্ম, কোয়ার্কিং স্পেস ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করব। বিদেশেও দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে আইটি, স্বাস্থ্যসেবা, নার্সিং, ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব দিব। এই জন্য আমরা সেক্টর ও দেশভিত্তিক সুনির্দিষ্ট দক্ষতা ও ভাষা বিষয়ে প্রশিক্ষণ দিব। আমরা তরুণদের মাদক ও অপরাধ প্রবণতা রোধে প্রতিটি জেলা আন্তর্জাতিক মানে ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব। আমরা চাই তরুণরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে, এরকম অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে। বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে টেকসই করতে হলে রপ্তানির বহুমুখীকরণ ও বিকল্প বাজারে প্রবেশাধিকারের বিনিয়োগ এখন সময়ের দাবি। রপ্তানি বাজারের সম্প্রসারণে আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করব। আমরা গার্মেন্টসের বাইরে উচ্চ সম্ভাবনাময় শ্রমঘন খাত
গুলোতে বিনিয়োগ ও প্রণোদনা জোরদার করব, যেমন চামড়া, পাদুকা শিল্প, আসবাব, হোম ডেকোর, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রভৃতি। পাশাপাশি আমরা বিভিন্ন উচ্চ মূল্য সংযোজন খাত যেমন ঔষধ শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসারে বিশেষ নীতি সহায়তা প্রদান করব। এলডিসি থেকে উত্তরণের ফলে দেশের ঔষধ শিল্পে সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবেলায় আমরা কার্যকর পদক্ষেপ নিব। ব্যবসা সহজীকরণ, জ্বালানি নিরাপত্তা ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করব। আমরা 50 বছর মেয়াদী শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নে শিল্প খাতের বিশিষ্ট ব্যবসায়ী, গবেষক, নীতি নির্ধারিত সমন্বয়ে একটি কমিশন গঠন করব। আমাদের 17তম দফাটি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। আমাদের নতুন বাংলাদেশে কৃষি পণ্যের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত হবে, পাশাপাশি ক্রেতার স্বার্থ সংরক্ষণ করা হবে। আমরা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, জলবায়ু সহনশীল জাতের বীজ, পরিবেশ বান্ধব সার এবং প্রযুক্তি নির্ভর সহায়তার উপর যথাযথ ভর্তুকি প্রদান করব, যার মাধ্যমে উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়ানো হবে। কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে দক্ষ ও আধুনিক করে তোলা হবে, প্রশিক্ষণ এবং মোবাইল ভিত্তিক পরামর্শ সেবা সহজলভ্য করা হবে। আমরা কৃষি উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বুঝতে একটি ডাইনামিক জাতীয় ডেটাবেস তৈরি করব। খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য খাদ্য বিক্রি, বাজার বাফারিং অপারেশন এবং প্রয়োজনীয় আমদাকে কৃষি উৎপাদন পরিস্থিতির সাথে সমন্বয় করে পরিচালনা করব। কৃষি উপকরণে ভেজাল রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিমূলক লাইসেন্স ব্যবস্থা গড়ে তোলা হবে। বিষমুক্ত এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করে কৃষিকে রপ্তানিমুখী এবং টেকসই খাতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ ও সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।